একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হলেন। দুই দেশের মধ্যে 7টি সমঝোতা হয়েছে। মোদী ও হাসিনা তাদের আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এখন ভারতে সফরে আছেন। তো কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি ভারতে সফর করতে গিয়েছিলেন। তো তিনি একটা কথা বলেছেন যে ভারত সরকারকে তিনি অনুরোধ করেছেন আওয়ামী লীগকে যেন ক্ষমতা রাখে বা শেখ হাসিনাকে যেন ক্ষমতা রাখে। তো সেটি নিয়ে সারা বাংলাদেশে খুব আলোচনা সমালোচনা হয়েছিল। তো এবার শেখ হাসিনা কেন তিনি ভারতে গেলেন সফর করতে? তিনি কি তার ব্যক্তিগত স্বার্থে গেলেন নাকি তিনি রাষ্ট্রের জন্যই গিয়েছেন? তো এই বিষয়ে একজন সাংবাদিক তিনি হচ্ছেন খালেদ মহিউদ্দিন কিন্তু কিছু সুন্দর কথা বলেছেন, কিছু ভালো কথা বলেছেন। তো চলুন আমরা খালেদ মহিউদ্দিনের মুখ থেকে সে কথাগুলো একটু শুনি যে তিনি এই বিষয়গুলো নিয়ে কি বলছেন। চলুন শোনা যায়। একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হলেন। দুই দেশের মধ্যে 7টি সমঝোতা হয়েছে। মোদী ও হাসিনা তাদের কথা বললেন, কিন্তু তিস্তা চুক্তি হলো না। সীমান্ত হত্যা নিয়ে একটি কথাও কেউ বললেন না। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল পাওয়ার ব্যাপারে কোনো কথা হলো না। এমনকি 7টা সমঝোতা হলেও বিশাল বড় কোনো ঘোষণা হলো না। সাধারণত একজন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পর প্রাপ্তি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার শীর্ষ বৈঠকের পর প্রাপ্তির তালিকা খুঁজতে গিয়ে সমস্যায় পড়লেন সাংবাদিকেরা। আমার কাছে মনে হয় যে এত কম জায়গায় এত সুন্দর করে অবস্থাটা আর বোঝানো যেত না। বাংলাদেশের প্রধানমন্ত্রী 2019 সালে দিল্লি সফর করেছিলেন, 3 বছর পরে আবার দিল্লি সফর করতে গেলেন। আমরা জানতাম, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর কথাটাকে কেউ ছেলে খেলা, কেউ তার বাচালতা, কেউ তিনি বেশি কথা বলেন, এগুলি সেগুলি বলছেন। কিন্তু আমি কিন্তু প্রথম থেকেই বিশ্বাস করছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কথাই বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতেই গেছেন, আসলে তার এজেন্ডা ছিল পরবর্তী নির্বাচনে শেখ হাসিনাকে কিভাবে সহায়তা শেখ হাসিনা ইন্ডিয়ার কাছ থেকে পেতে পারেন, ইন্ডিয়া কিভাবে ভারতে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে আওয়ামী লীগকে সহায়তা করতে পারে, এটাই ছিল আসলে এজেন্ডা। পররাষ্ট্রমন্ত্রী একটা কিছু ভুল কথা বলেন নাই। এবং পররাষ্ট্রমন্ত্রী ওইটা আসলে যেটা হয়েছে যে ওইটা উনি গোপন করে যেতে পারতেন যথেষ্ট পররাষ্ট্রমন্ত্রী সুলভ কূটনৈতিক বাচালতা দিয়ে, কিন্তু সেটা উনি না করে সেটা উনি বলে দিয়েছেন। ওটাই হয়েছে। কারণ যেগুলি হয়েছে, এবং আপনি দেখেন নিউজ স্পিক বলে একটা কথা আছে। নিউজ স্পিকের ব্যাপারটা কি, আসলে আপনি এটাকে কাছাকাছি বাংলা আপনি করতে পারেন শাক দিয়ে মাছ ঢাকা। তো সেই শাক দিয়ে মাছ ঢাকাটা কেমন? আপনি তিস্তা নদীর পানি, প্রধানমন্ত্রী বলেন অচিরেই সেই কিছু একটা হবে বলে প্রধানমন্ত্রীর আশা। অচিরে যে কিছু একটা হবে, সেই অচিরের মানে লেংথটা যে কত বড় সেটা তিনি বলেন নাই, বলার আসলে তার কোনো সুযোগও নাই। সেই জন্য যেহেতু আপনি তিস্তা নিয়ে কথা বলছেন, পাশাপাশি একটা কুশিয়ারার কথা আসলো, কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার। এখন তিস্তার পানি আমি পাই না, এর মধ্যে আবার কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার আপনি কেন বলা হয়েছে, সেগুলি আমার কাছে নিউজ স্পিক বলে মনে হয়, এবং সেগুলির আদৌ কোনো গুরুত্ব আছে কিনা আমি জানি না। এবং সবচেয়ে বড়, এর আগেও একবার এরকম হয়েছিল ফেনী নদীর চুক্তি। ফেনী নদীর চুক্তি, হ্যাঁ, মানে যেহেতু 54টা অভিন্ন নদী আমাদের আছে, আমি কোন একটা নদীর কথা বলে দিলাম যে এইসব নদী নিয়ে আমি আসলে কথা বলতেছি। এবং জেএসির একটা মিটিং, যাতে জেআরসির একটা মিটিং যেহেতু 11 বছর পরে হয়েছে, সেই জন্য এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। কিন্তু ঘটনা হইতেছে যে এই পুরো ভারতে শেখ হাসিনার সফরটা যদি না মানে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন অন্য কোনো কিছু হয়, এই যে নরেন্দ্র মোদী থাকলে সব সমস্যার সমাধান হবে, নরেন্দ্র মোদী থাকলে সব সমস্যার সমাধান হবে, সেটা মোদীর যে মানে রেগুলার যে স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মানে মোদি মানে ইটস পসিবল, রাইট? মুমকিনের মানে হচ্ছে ইটস পসিবল। তো মোদীকে তিনি ভিশনারি নেতা বলেছেন। তো সেইগুলি প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হচ্ছে যে এখন ভারত বাংলাদেশের সম্পর্কের বাইরেও এখন আওয়ামী লীগ এবং বিজেপির সম্পর্কের জায়গায় একটু বেশি ঘনিষ্ঠতার ক্ষেত্রে শেখ হাসিনার আগ্রহটা বেশি এখন আমার কাছে মনে হচ্ছে। এবং সেটা অবশ্যই দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে যে ইলেকশনের সামনে রেখে একটা হইতে পারে, 2 নাম্বার আরেকটা হইতে পারে যে ইন্টারন্যাশনাল একটা প্রেশারের মধ্যে বাংলাদেশে কিছুটা আছে, সেটার মধ্যে। জি, সেই প্রশ্নটাই আমি আসলে করতে যাচ্ছিলাম যে এই যে প্রোটোকল বা এই মুহূর্তে আমরা আলোচনা করছিলাম যে এই মুহূর্তে এই সফরটা কেন, যদি এই ধরনের সমঝোতা স্মারক হয়। তো সেই ক্ষেত্রে অনেকে এটা প্রশ্ন তুলছেন যে এটা কি শুধুমাত্র এই প্রোটোকল, এই চুক্তি বা কি পেলাম, তিস্তা হলো কিনা, এগুলোর বাইরে অন্য কোনো একটা বার্তা কিনা? কারণ আপনি দেখেন বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে, চাপের মুখে পড়ছে। র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বাংলাদেশের মানবাধিকার নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। এখন আমরা যদি আগের কথা মনে থাকে আমাদের, বাংলাদেশ কিন্তু এর আগে 111-এর পর এক ধরনের চাপের মুখেই ছিল। 111-এর পর না, তারপরের যে নির্বাচন সেটিতে, এবং তখন তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না এরকম নানা বিষয় নিয়ে কিন্তু মানে পৃথিবীর প্রায় সব দেশই
নানা ধরনের মতামত দিচ্ছিল। এখন কি একই ধরনের চাপের মুখে পড়ার কারণেই আমাদের যে বন্ধু আছে আন্তর্জাতিক অঙ্গনে সেটা দেখানো একটা কারণ হতে পারে? আমার কাছে মনে হয় যে আমরা একটা একটা করে বিশ্লেষণ করি। ধরেন তিস্তার কথাটা যে সাংবাদিকরা কেন বলতেছেন সেটা আমার কাছে মনে হয় যে এটা অলংকারিক, কারণ তিস্তা কোনো আলোচনার মধ্যেই ছিল না। তিস্তা কোনো জানাই ছিল এটা। এটা জানাই ছিল, এটা হবে না। কারণ আপনার কাছে মনে হয় না পররাষ্ট্রমন্ত্রী যিনি এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে আছেন, তিস্তা নিয়ে যদি বিন্দুমাত্র কোনো আলোচনা হতো তিনি এসে পাশাপাশি এটা বলতেন যে ঠিক আছে শেখ হাসিনা সরকারকে টিকায় রাখার কথা, পাশাপাশি যেরকম বলছি তিস্তার পানি দিতেও বলছে, এটা তুমি বলেন নাই। তিস্তা আলোচনার মধ্যে ছিল না, সীমান্তে হত্যা নিয়ে আসলে কোনো উল্লেখযোগ্য কোনো কিছু হওয়ার কথা ছিল না, রোহিঙ্গা নিয়েও আসলে আমরা বড় কোনো কিছু, এটা তো আসলে টেবিলে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি ভারতের প্রধানমন্ত্রী, আমরা টেবিলে আইসা বৈশা এখানে ঠিক করে ফেললাম, ব্যাপারগুলো এরকম হয় না। তার আগে আসলে টেবিলের বাইরে অনেকগুলি কাজ হয়, সেই কাজগুলি পররাষ্ট্রমন্ত্রীরা সবচেয়ে ভালো জানেন, তারা কিন্তু এরকম কোনো কিছু বলেন নাই। সুতরাং এগুলি এজেন্ডার মধ্যেই ছিল না। আপনি আরো দেখেন যে আমরা ওইখান থেকে যে রিপোর্ট পাইতেছি, এটা আরাফাত নিশ্চয়ই বলবেন যে শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যের মধ্যে তার আবেগের পরিমাণটাই বেশি ছিল। ভারত নেতার আবেগ আছে, তিনি 6 বছরের বেশি সময় ভারতে ছিলেন, সেই সময়কার সেই আবেগটা প্রকাশ্য হয়েছে। এবং নরেন্দ্র মোদী বলছেন যে বাংলাদেশ হচ্ছে ভারতের বড় একটা ট্রেড পার্টনার, তো এই ট্রেড পার্টনারশিপ কিভাবে বজায় রাখা যায়, কিভাবে আরো ভালো করা যায়, সেইটাই তার একমাত্র লক্ষ্য। অর্থাৎ নরেন্দ্র মোদী বিজনেসটা বোঝেন, নরেন্দ্র মোদী বোঝেন যে কিভাবে তার বিজনেসটা ফ্লারিশ করা যাবে। এবং শেখ হাসিনা আবেগের জায়গা থেকে ভারত এবং ভারতের যারা মানে তার সহযোগী আছেন তাদের কাছে তিনি তার এপিলটা করেছেন। এর মধ্যে দেশের নিয়ে চুক্তি বা দেশের মধ্যে কি পেলাম না পেলাম না এটা নিয়ে আমরা আসলে কথা বলছি বটে, কিন্তু আমি খুব বেশি দেখি না এর মধ্যে কোনো কিছু পাওয়া না পাওয়া যায়। কথা হচ্ছে এক কথায় বলতে গেলে কি মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে ব্যক্তিগত উদ্দেশ্যে ভারত সফর করছেন এখন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে? না, এটা আমি ব্যক্তিগত বলতেছি না, আমি বলতেছি হচ্ছে যে বাংলাদেশ যত ভারতের যত মাঝখানে আছে, বৃহত্তম প্রতিবেশী হিসাবে বাংলাদেশের ভারতকে অবশ্যই নানা রকম হিসাব বিবেচনা এবং ভারতীয় বাস্তবতাটা বাংলাদেশকে মেনে যাইতেই হবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সাথে বন্ধুত্ব, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বন্ধুত্বের কোনো বিকল্প নাই। ভারতের সাথে আমরা যুদ্ধ করব না। আমি ক্ষমতায় আমি বলতেছি যে ক্ষমতায় থাকার জন্য করতেছি কি না করতেছে সেটা তো আসলে ক্রমশ প্রকাশ্য। কিন্তু আমি এখন যেটা বুঝতেছি যে রাষ্ট্রের ক্ষেত্রে যেগুলো আমরা আলাপ আলোচনা করতেছি, যে এই তিস্তা, এই রোহিঙ্গা বা আরেকটা হচ্ছে ওই সীমান্তে হত্যা, সেগুলো এবার আলোচনার এজেন্ডায় ছিল না। কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নরেন্দ্র মোদীর বিজেপি এবং শেখ হাসিনার আওয়ামী লীগ, তো ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বের চেয়ে আসলে সেই দুই দল নিজেদের প্রতি বন্ধুত্বের দিকে যাচ্ছে কিনা সেটা নিয়ে এক ধরনের কথা বলছিলেন। যদি বন্ধুত্ব এরকম হয়েও থাকে তাহলে ঠিক নির্বাচনের 1 বছর আগে এই ধরনের একটি এত বড় পর্যায়ের একটি সফর, সেই সফরে তো আসলে বন্ধুত্বের দাবিতেই অনেক কিছু আসার কথা। মানে এই কুশিয়ারা নদীর পানি বন্টন বা এই রেল চুক্তি বা সুপ্রিম কোর্টের চুক্তি, এগুলোর চেয়ে বড় কিছু চাওয়ার কথা না? আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন তাহলে বন্ধুত্বের নিদর্শন সেটা আসলে কোথায়? এই বড় কিছু কি আমি চাইছি কিনা সেটাই 7টা প্রকাশ্য এজেন্ডার মধ্যে নাই। বড় কিছু আমি চেয়েছি কিনা সেটাই 7টা প্রকাশ্য এজেন্ডার মধ্যে নাই। কারণ 7টা প্রকাশ্য এজেন্ডা আসলে তুলনামূলকভাবে খুবই তুচ্ছ, মানে প্রধানমন্ত্রী লেভেলে কথা বলার জন্য সেগুলি খুবই তুচ্ছ এজেন্ডা, সেগুলি প্রকাশ্যে নাই। আমার আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনার জন্য বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী এই মুহূর্তে যতটা শক্তিশালী বা যতটা প্রয়োজনীয় বন্ধুত্ব, আমি কিন্তু নরেন্দ্র মোদীর কথায় বুঝছি না যে আওয়ামী লীগও তাদের জন্য এরকম প্রয়োজনীয় বন্ধু কিনা। কারণ আমার কাছে বরং মনে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার বা অন্য যে কোনো সরকারের একই হওয়ার কথা। কিন্তু শেখ হাসিনা স্পেসিফিকলি এবারই আমি এটা খেয়াল করতেছি যে উনি নরেন্দ্র মোদীকে সব মুশকিলের কি মুমকিন, কি একটা শব্দ, মুমকিন, মানে তিনি ভেবে নিচ্ছেন নরেন্দ্র মোদী সব মুশকিল তিনি আসান করতে পারবেন, মোদী থাকলে সব হবে। এবার এটা হচ্ছে নতুন আমার বিবেচনা। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম, খালেদ মহিউদ্দিন এই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত সুন্দরভাবে বলেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা এই প্রধানমন্ত্রী ওই কি কারণে গেছে বা এই বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।